বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা শুধু একজন সাধারণ নারীর সংগ্রামের কাহিনী নয়, বরং প্রতিটি সেই হৃদয়ের কথা যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না। এটি এমন একটি গল্প যা একটি ছোট্ট বাজারের কোণ থেকে শুরু হয়ে একটি সম্পূর্ণ শহরকে নাড়া দিয়েছে, একটি আগুনের স্ফুলিঙ্গের মতো যা অন্ধকারকে চিরতরে আলোকিত করে। এই গল্পে রয়েছে সাহস, প্রতিশোধ আর ন্যায়ের জন্য অদম্য লড়াই, যা আমাদের মনে করিয়ে দেয় যে একটি একক কণ্ঠ সিস্টেমের শৃঙ্খল ভেঙে দিতে পারে। তাহলে চলো ডুবে যাই এই অসাধারণ কাহিনীতে, যেখানে একজন সাধারণ সবজি বিক্রেতা একটি অসাধারণ বিপ্লবের প্রতীক হয়ে উঠেছে। কল্পনা করো একটি ব্যস্ত দুপুর, শহরের প্রাচীনতম কৃষি বাজার, সবজির ঠেলা, দরদামের আওয়াজ, আর এই সবের মাঝে একজন সাধারণ দেখতে মেয়ে, শিউলি। বছরের পর বছর ধরে সে এই জায়গায় তার রুজিরুটি উপার্জন করছিল। কিন্তু সেই দিন ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। সেই দিন তার চোখে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে দিয়েছিল। বন্ধুরা, এটি গল্প নয়, সিস্টেমের জন্য, অন্যায়ের জন্য এবং আমাদের জন্য একটি সতর্কবাণী। কারণ যখন ন্যায় বিচার পাওয়া যায় না, তখন মানুষ নিজেই ন্যায় বিচার করতে বাধ্য হয়। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। শিউলি তার সবজির ঠেলা নিয়ে বসেছিল। প্রায় ৩০ বছর বয়সী শিউলি হলুদ আর সাদা সালোয়ার স্যুটে, তার মুখে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের গভীর রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল, ক্লান্তির বাইরে একটি অদৃশ্য স্ফুলিঙ্গ যা দমিত বিদ্রোহের গল্প বলছিল। এতদিন তার জীবন সাধারণ ছিল, কিন্তু ভাগ্য সেদিন একটি নতুন মোড় নিয়েছিল। তখনই একটি কর্কশ, দাম্ভিক কণ্ঠ বাজারের কোলাহলকে ছিন্ন করে দিয়েছিল। এই মেয়ে, চুপচাপ তোর সবজি বেচ, পুলিশের সঙ্গে ঝামেলা করিস না। এই কণ্ঠ ছিল বিষ্ণুর, স্থানীয় থানার একজন সিপাহী, যার বিশাল দেহ এবং অহংকার পুরো এলাকায় কুখ্যাত ছিল। তার ঠিক পিছনে ছায়ার মতো তার সঙ্গী গোপাল ছিল, যে সবসময় বিষ্ণুর কথায় সাই দিত এবং তার প্রতিটি অন্যায় কথায় মাথা নাড়ত। শিউলি শুনল, কিন্তু তার চোখের পাতাও কাঁপল না। তার চোখে আজ কোনো ভয় ছিল না, কোনো দ্বিধা ছিল না, শুধু একটি ধীরে ধীরে জ্বলন্ত আগুন ছিল। এমন একটি আগুন যা কয়েক মিনিটের মধ্যে পুরো শহরকে তার আগুনে গ্রাস করতে চলেছিল। এটি ছিল সেই পুরনো ঘিসে পিঠে গল্প, কিন্তু এবার উত্তর কিছু নতুন হতে চলেছিল। প্রতি সপ্তাহের মতো বিষ্ণু আর গোপাল আজও হফতা আদায় করতে এসেছিল। বিষ্ণু তার কোমরে হাত রেখে দাম্ভিকভাবে বলল, শিউলি, এবার 250 টাকা লাগবে, বড় সাহেবের আদেশ, ওপর থেকেও চাপ আছে। তার কণ্ঠে সেই পুরনো দম্ভ ছিল, যা শুনে বাজারের ছোট ব্যবসায়ীরা প্রায়ই মাথা নিচু করে ফেলত এবং কিছু না বলে তাদের কষ্টার্জিত উপার্জনের একটি অংশ তাদের হাতে তুলে দিত। শিউলি তার ছড়িয়ে থাকা সবজির দিকে তাকালো, তারপর তার পার্সের ভিতর উকি দিল। মোট 90 টাকার সঞ্চয় ছিল, যা সে সারাদিনের কষ্টে উপার্জন করেছিল। সে দমিত, প্রায় ফিসফিস করে বলল, বাবুজি, গত সপ্তাহে তো 180 টাকা দিয়েছিলাম, এবার সবজিও দামি হয়েছে, একটু দয়া করুন। তার কণ্ঠে একটি হালকা মিনতি ছিল, যা প্রায়ই তার বাধ্যতা এবং অসহায়তাকে প্রকাশ করত। বেশি কথা বলিস না। বিষ্ণুর ধৈর্য ভেঙে গেল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে শিউলির ঠেলায় একটি জোরালো ধাক্কা দিল। ঠেলাটি টলমল করে উঠল, আর তাজা ধনেপাতা রাস্তায় ছড়িয়ে পড়ল। সবুজ মরিচ চারদিকে ছড়িয়ে গেল, আর লাল লাল টমেটো গড়িয়ে দূরে পড়ল। কিছু টমেটো ভিড়ের পায়ের তলায় নির্মমভাবে পৃষ্ঠ হয়ে গেল। শিউলির মনে বছরের পর বছর ধরে জমে থাকা ব্যথা এবং অসহায়তার ঢোক এখন আর গলা দিয়ে নামা অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু এবার শিউলি মাথা নিচু করল না, সে মাথা তুলল। তার চোখের আগুন এখন একটি শিখায় রূপান্তরিত হয়েছিল। কয়েকটি মুহূর্ত, সেই মুহূর্তগুলো ইতিহাস হয়ে গেল। শিউলি এক মুহূর্তের জন্য তার পুরনো ঘিসে যাওয়া চটি খুলল, যা সে বছরের পর বছর ধুলো মাটিতে ঘষে উপার্জন করেছিল। তারপর যেন তার ভিতরে একটি অদৃশ্য শক্তি সঞ্চারিত হল। সে দুই হাতে বিষ্ণুর খাকি ইউনিফর্মের কলার ধরল এবং তাকে একটি জোরালো ধাক্কা দিয়ে বলল, এই রাস্তার ধুলো বাবুজি তোমাদের নয়, আমাদের। আর তারপর একটি জোরালো চড় পড়ল। চড়ের শব্দ এত জোরে ছিল যে পুরো বাজারে নিস্তব্ধতা ছেয়ে গেল। বাতাস থেমে গেল, ভিড় হতবাক হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল। বিষ্ণু টলমল করে পিছনে পড়ল, তার বিশাল দেহ ভারসাম্য হারিয়ে ফেলল।
তার গালে শিউলির আঙুলের লাল ছাপ পড়ে গিয়েছিল আর নাক থেকে রক্তের একটি পাতলা ধারা বয়ে গেল। গোপাল যে এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল সে তার লাঠি তুলল, কিন্তু ততক্ষণে শিউলির হাঁটু সোজা তার বুকে পড়ল। গোপাল উফ করে পিছনে হটল, ব্যথায় কাতরাতে কাতরাতে। শিউলির কণ্ঠ এখন চিৎকারে রূপান্তরিত হয়েছিল। সে পুরো শক্তিতে চিৎকার করে বলল, আমার স্বামীকে তুমি ৩ বছর আগে পিটিয়ে মেরেছিলে, আজ আমার পালা, এসো এখন দেখি তুমি কি করতে পারো। শিউলির সেই গল্প যা শুধু তার চোখে লুকিয়েছিল এখন বাইরে বেরিয়ে আসছিল, আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল। ৩ বছর আগে শিউলির স্বামী অরুণ একজন পরিশ্রমী অটোরিকশা চালক ছিলেন, যিনি তার সততা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন। একবার ভুলবশত শহরের একজন বড় অফিসারের গাড়ির সঙ্গে তার রিকশা হালকাভাবে ধাক্কা খেয়েছিল। অফিসারের গায়ে একটুও আঁচড় লাগেনি, কিন্তু অরুণকে কোনো শুনানি ছাড়াই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। শিউলি বারবার থানায় ছুটে গিয়েছিল, মিনতি করেছিল, কিন্তু কোনো শুনানি হয়নি। ৫ দিন পর এক ঠান্ডা সকালে অরুণের মৃতদেহ শিউলির কাছে ফিরে এসেছিল। পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা লেখা হয়েছিল, কিন্তু শিউলি জানত এটি কেবল কাগজে লেখা একটি মিথ্যা। সে পুলিশের চোখে সেই নিষ্ঠুরতা দেখেছিল, সেই বর্বরতা দেখেছিল যা তার স্বামীর জীবন কেড়ে নিয়েছিল। শিউলি কিছুই করতে পারেনি। তার 2টি ছোট ছোট সন্তান ছিল, 6 বছরের বিকাশ আর 3 বছরের মিঠু। সে দিন-রাত সেই সবজির ঠেলায় বসে থাকত, তার চোখের জল গিলে শুধু এই ভয়ে যে পুলিশের সঙ্গে কোনো ঝামেলা না হয়, যাতে তার সন্তানদের কোনো আশ্রয় না ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু সেই দিন দুপুর 2টো বাজে সেই ঠেলার নিচে তার আত্মা মরে গিয়েছিল। বেঁচে ছিল শুধু প্রতিশোধ, এমন একটি প্রতিশোধ যা বছরের পর বছর ধরে তার ভিতরে পুষে রাখা ছিল। ভিড় এখন আর শুধু দর্শক ছিল না। বিষ্ণু আর গোপালকে মাটিতে পড়ে থাকতে দেখে মানুষের মধ্যে ভয় কিছুটা কমে গিয়েছিল। বছরের পর বছর ধরে দমিয়ে রাখা পুলিশের অন্যায়ের বিরুদ্ধে তাদের নিজেদের গল্পগুলো মাথা তুলতে শুরু করেছিল। কাছেই দাঁড়ানো এক যুবক অমিত, যে প্রায় সেই বাজারে তার বাবার সঙ্গে কাজ করত, সে তৎক্ষণাৎ তার স্মার্টফোন বের করে পুরো অবিশ্বাস্য দৃশ্যের একটি ভিডিও তুলে নিল। 30 সেকেন্ডের সেই ভিডিও পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল। একটি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একজন সাধারণ সবজি বিক্রেতা মহিলা একজন পুলিশ কর্মীকে চড় মারছে, আর তারপর লাথি তার মুখে পড়ছে। পিছনে 30-40 জন মানুষ হতবাক হয়ে দাঁড়িয়েছিল। কারো মুখে ভয় ছিল আর কারো মুখে দমিয়ে রাখা খুশি, এক অদ্ভুত সন্তুষ্টি। পুলিশ কর্মী মাটিতে পড়েছিল আর শিউলির কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল, আমার স্বামীর মৃত্যুর জবাব দেব, চাই পুরো থানা এসে পড়ুক। শহরের পরিবেশ বদলে গিয়েছিল। যেমন আগুন জঙ্গলে ছড়িয়ে পড়ে, তেমনই এই ভিডিও ছড়িয়ে পড়ল। একজনের থেকে আরেকজনের কাছে, এক ফোন থেকে আরেক ফোনে। 2 ঘন্টার মধ্যে 5টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ আর স্থানীয় নিউজ চ্যানেলে সবজি বিক্রেতা বনাম পুলিশ শিরোনামে খবর ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় শিউলির গল্প দ্রুত ভাইরাল হতে শুরু করল। প্রতিটি শেয়ারের সঙ্গে, প্রতিটি মন্তব্যের সঙ্গে মানুষের মধ্যে বছরের পর বছর ধরে দমিয়ে রাখা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বেরিয়ে আসছিল। পরের দিনই 50-এর বেশি ঠেলাওয়ালা এবং তাদের সঙ্গে শত শত সাধারণ নাগরিক থানার সামনে জড়ো হয়েছিল। তাদের হাতে সবজির ঝুড়ি ছিল না, বরং একটি প্ল্যাকার্ড ছিল, যার উপর বড় বড় অক্ষরে লেখা ছিল, আজ আমরা সবাই শিউলি। পুলিশের পাল্টা আক্রমণ তীব্র এবং নির্মম ছিল। শিউলির বিরুদ্ধে তৎক্ষণাৎ এফআইআর দায়ের করা হলো এবং তাকে গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হলো। ধারা 303 হত্যার চেষ্টা, 386 সরকারি কর্মচারীর ওপর আক্রমণ, দাঙ্গা উস্কে দেওয়া এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর ধারা লাগানো হলো। শিউলিকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসা হলো, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, একটি বিজয়ের হাসি, এমন একটি হাসি যা বলছিল যে সে তার লড়াই শুরু করে দিয়েছে। থানার বাইরে ভিড় এবং ক্ষোভ দুটোই বাড়ছিল। মানুষ স্লোগান দিতে শুরু করল, শিউলিকে মুক্ত করো, আমরা ন্যায় বিচার চাই। কিন্তু ভিতরের সত্য বেশিদিন দমিয়ে রাখা যায়নি। 2 দিন পর একজন স্থানীয় আরটিআই কর্মী রায়, যিনি তার নির্ভীকতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন, তিনি থানার সিসিটিভি ফুটেজ এবং বিষ্ণু ও গোপালের পুরনো মামলার ফাইল বের করলেন। যে সত্য প্রকাশ পেল তা পুরো শহরকে হতবাক করে দিল। জানা গেল যে বিষ্ণুর বিরুদ্ধে ইতিমধ্যে 8টি অভিযোগ ছিল, জমি দখল, ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো, অবৈধ আদায়, যেগুলো সবসময় ক্ষমতা আর টাকার জোরে দমিয়ে দেওয়া হয়েছিল।
গত 2 বছরে 40-এর বেশি সবজি বিক্রেতার কাছ থেকে হফতা আদায়ের রেকর্ড ছিল, যার কারণে অনেক ছোট ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বেদনাদায়ক বিষয়, অরুণের মৃত্যুর মামলাটি পুনরায় খোলা হলো এবং ফরেন্সিক রিপোর্টে তার শরীরে নির্মম পিটুনির চিহ্ন পাওয়া গেল, যা স্পষ্টভাবে বলছিল যে তার মৃত্যু আত্মহত্যা নয়, বরং বর্বরতার ফল ছিল। পুলিশ ইচ্ছাকৃতভাবে তথ্য লুকিয়েছিল। এই নতুন প্রমাণ সামনে আসতেই পুরো শহরের জনমানস শিউলির পক্ষে চলে গেল। মিডিয়াও এই গল্পটিকে প্রাধান্য দিয়ে প্রচার শুরু করল এবং জাতীয় স্তরে বিতর্ক ছড়িয়ে পড়ল। আদালতে শুনানি হলো এবং যে রায় এলো তা একটি নজির স্থাপন করল, ন্যায়বিচারের একটি নতুন সংজ্ঞা তৈরি করল। 6 দিন পর মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে পৌঁছল। বিচারক তার ঐতিহাসিক রায়ে বললেন, যখন আইনের রক্ষকই ভক্ষক হয়ে যায় তখন জনতার প্রতিরোধী ন্যায়বিচারের রূপ। শিউলি দোষী নয়, বরং এই সিস্টেমের জন্য একটি সতর্কবাণী। শিউলির বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দেওয়া হলো। বিষ্ণুকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর আদেশ দেওয়া হলো। আর গোপালের দূরবর্তী গ্রামীণ এলাকায় বদলি করা হলো, যেখানে সে কখনো কাউকে বিরক্ত করতে পারবে না। আজ শিউলি কোথায়? সে এখনও সেই মন্ডিতে ঠেলা চালায়, কিন্তু একা নয়। প্রতি বৃহস্পতিবার তার পাশে আরও 3 জন বিধবা মহিলা বসে, যারা সিস্টেমের বর্বরতার শিকার হয়েছিল, এবং শিউলির লড়াই তাদেরও নিজেদের কণ্ঠ তুলতে সাহস দিয়েছে। তাদের সঙ্গে একজন বুড়ো ফেরিওয়ালাও থাকে, যার ছোট্ট দোকান পুলিশ জোর করে সরিয়ে দিয়েছিল। আর অমিত, সেই ছেলে যে ভিডিও তুলেছিল, সে এখন একটি ছোট্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালায় এবং বিনামূল্যে শিউলি এবং অন্যান্য রাস্তার বিক্রেতাদের ব্র্যান্ডিং করে। তাদের সংগ্রামের গল্পগুলো বিশ্বের কাছে পৌঁছে দেয়, যাতে সমাজে সচেতনতা আসে। আর সেই ঠেলায়, যা এখন আগের চেয়ে অনেক বেশি সম্মানের সঙ্গে দেখা হয়, একটি গর্বে ভরা বোর্ড ঝুলছে। এটি শুধু সবজি নয়, এটি ন্যায় বিচারের সুবাস। শিউলির গল্প একটি প্রতীক হয়ে উঠেছে, সেই অদম্য শক্তির প্রতীক যা একজন সাধারণ মানুষের মধ্যে থাকে যখন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বন্দুক বা ইউনিফর্মে নয়, বরং সাহস, সত্য এবং একতায় থাকে। শিউলি দেখিয়েছে যে একটি একক স্ফুলিঙ্গ পুরো অন্ধকারকে আলোকিত করতে পারে। মালতী এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা হয়ে উঠেছে, সেই সাহসের যা বছরের পর বছর নীরবতার পর শব্দে রূপান্তরিত হয়, সেই ঝড়ের যা অন্যায়ের শিকড় কাঁপিয়ে দেয়। আজ যখন সে ঠেলায় বসে, মানুষ শুধু সবজি কেনে না, তারা সম্মান দেয়, মাথা নত করে। তার লড়াই মন্ডির মাটিকে কণ্ঠ দিয়েছে এবং তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করেছে যে ন্যায়বিচারের জন্য উত্থিত একটি একক হাত লক্ষ লক্ষ নতমাথাকে উঁচু করতে পারে। হয়তো মিয়ালতি ন্যায়ের দেবী নয়, কিন্তু সে সেই আহার শিখা যা প্রতিটি গরিব দমিত মানুষের মধ্যে জ্বলে। এই গল্প এখানেই শেষ হয় না, কারণ যতদিন অন্যায় জীবিত আছে, মালতির মতো গল্পগুলো প্রতিটি গলি, প্রতিটি শহরে জন্ম নিতে থাকবে। তাহলে বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিও, যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে। ধন্যবাদ।